হুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, আজকে তো পহেলা বৈশাখ। আজ আমার খুব আনন্দের আমেজ, খুশির দিন। আজ আমার খুব খুব ভালো আছি। আই এম ওয়েল। আমি বাংলাদেশে আপনার পত্রিকায়, ম্যাগাজিন, তারপরে বই পত্র পত্রিকায় আপনার অনেক নাম এবং সুনাম শুনছি। তার পরিপ্রেক্ষিতে আমি আমার দৈনিক আমার সময় থেকে আমি আপনার একটা সাক্ষাৎকার নিতে আসছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে দৈনিক আমার সময় থেকে আমার একটা সাক্ষাৎকার নিতে আসছেন এই পহেলা বৈশাখে, এই নতুন আমেজে। আমি খুব এই কারণে আমি খুব আনন্দিত হয়েছি, আমি বিমোহিত হয়েছি, আমি মুগ্ধ হয়েছি। সর্বপ্রথম আপনার এই লেখার ভিতরে গদ্য গ্রন্থ বা কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? আমার প্রথম কবিতা প্রকাশিত হয়েছে ছোট্ট একটি পত্রিকা, যেটি দাবানল। বাটুল সাহেব সম্পাদক ছিলেন। বিশেষ প্রত্যাশার আলো, সেই পত্রিকায় আমার প্রথম লেখাটি উঠেছিল। আমি সেদিন খুব আনন্দিত হয়েছিলাম যে এত সুন্দর একটি লেখা আমার এই পত্রিকায়, রংপুরের একটি পত্রিকায় স্থান পেয়েছে। পরবর্তীতে আমার কবিতাগুলো জাতীয় পর্যায়ে চলে গিয়েছে। যেমন মানব জমিনের একটি পাতা আছে, স্বজন সমাবেশ, সেখানেও কিন্তু আমার কবিতা আসে, এবং দৈনিক যুগান্তর, বিভিন্ন পত্রিকায়। সবচেয়ে আনন্দের বিষয় যে ভারতবর্ষেও আমার কবিতা প্রকাশিত হয়েছে অনেক পত্রিকায়। উত্তর অঞ্চলের পত্রিকা দাবানল খুব একটা জনপ্রিয় পত্রিকা। জি জি জি। এটা আমরা সকলেই জানি। আপনি কার নিকট থেকে এই লেখালেখি অনুপ্রেরণা পেয়েছেন? আসলে সত্যি কথা বলতে কি, আমার কন্যাও আমাকে অনেক লেখায় সাপোর্ট করেছে। মাই লাইফ পার্টনার, হি ইজ মাই লাইফ পার্টনার, মোহাম্মদ দেলোয়ার হোসেন। উনি লিটারেচারে বাংলায় মাস্টার্স করেছে, বাংলায় পাস করেছে। উনি আমাকে মানে উনি লেখেন নেই কবিতা, কিন্তু আমাকে ইন্সপিরেশন দিয়েছেন আমার লেখার ব্যাপারে। আমার যে বাংলাদেশ টেলিভিশনের গীতিকার রয়েছে 22টা ডায়েরি, ওনার আমার লেখায়, প্রতিটা লেখায় উনি আমাকে ইন্সপিরেশন দিয়েছেন, মানে সাহায্য করেছেন, মানে শব্দ সম্ভারে আমাকে হেল্প করেছেন। আমার হাজব্যান্ড, মাই লাইফ পার্টনার। এ পর্যন্ত আপনি কতগুলো পুরস্কার পেয়েছেন সংস্কৃতিতে? আমি তো বহু পুরস্কার পেয়েছি। রবীন্দ্রসঙ্গীতে আমি জাতীয় পর্যায়ে, মানে যখন রাজশাহী কিন্তু রংপুর বিভাগের মধ্যে রাজশাহী ছিল বিভাগ, এখন যেমন বিভাগ হয়েছে। 1986 সালে আমি রবীন্দ্রসঙ্গীতে জাতীয় পুরস্কার পেয়েছি। রবীন্দ্রসঙ্গীত শিশু সাহিত্যিক হিসেবে একটি গান গিয়েছিলাম, গানটার নাম ছিল এবার তোর মরা গাঙ্গে বান এসেছে জয় মা বলে ভাষা তৈরি। এটি আমি গিয়ে সারা বাংলাদেশের মধ্যে রাজশাহী বিভাগে প্রথম স্থান অধিকার করেছি সঙ্গীতে। আমি আপনি তো বেগম রোকেয়া পদকও পেয়েছেন। জি জি, রংপুরের ডিসি সাহেব জনাব রাহাত আনোয়ার, যিনি এখন নেই, সাবেক, উনি আমাকে মহিষী নারী হিসেবে বেগম রোকেয়া পদকটি দিয়েছিলেন 1987 সালে। আপনি কার গান এবং কবিতা বেশি পছন্দ করেন? আমি তো বেশি করে ফোক মডার্ন গানগুলো আমার বেশি ভালো লাগে। আর আমার মেয়ে যেহেতু রবীন্দ্রসঙ্গীত গায়, তো স্বভাবতই আমি রবীন্দ্রসঙ্গীতের প্রতি খুব দুর্বল। আর লাইফ পার্টনার ও রবীন্দ্রসঙ্গীত বাংলায় লিটারেচারে প্রকাশ ছিলেন, উনি কিন্তু খুব রবীন্দ্রসঙ্গীত পছন্দ করেন, আমার হাজবেন্ড। কিন্তু দুঃখের বিষয়, আমি রবীন্দ্রসঙ্গীতে উত্তীর্ণ হতে পারিনি, কিন্তু আমার মেয়ে রবীন্দ্রসঙ্গীত গায়। সি ইজ এ সিঙ্গার অফ রবীন্দ্রসঙ্গীত, এবং আমার হাজবেন্ডের রবীন্দ্রসঙ্গীত পছন্দ করে। আর আমি বেশি পছন্দ করি রুনা লালার ফোক মডার্ন গানগুলো, আবিদা সুলতানা, এদের গানগুলো আমি বেশি পছন্দ করি। আচ্ছা, পারিবারিক জীবনে আপনার এইভাবে আপনার গান চর্চা, তারপরে সংস্কৃতি চর্চা, বই লেখালেখি এবং প্রবন্ধ এগুলো লেখালেখি করেন, তাতে আপনার কোনো ত্রুটি বা কোনো কিছু প্রবলেম হয় না, তাই না? ত্রুটি বলতে কি, যেমন সামাজিক পরিবেশে তো সব রকম, যারা গান বোঝে না তারা গানটাকে মানে ভালোবাসে না, যারা কবিতা বোঝে না তারা কবিতাকে মানে পছন্দ করে না। আর যারা শিক্ষিত লোক, যারা বোঝে কবিতার একটা মর্ম কি বা কবিতার ব্যাখ্যা কি, কবিতা দিয়ে একটা দেশ ও জাতিকে নতুন পথে আনয়ন করা যায়। একটা মানে মানুষ গড়ার, সংস্কৃতি কিন্তু একটা মানুষ গড়ার হাতিয়ার। যা অন্যান্য যুবকরা যেমন অন্য পথে যাবে না, যদি তারা সাংস্কৃতিক চর্চা করে বা কবিতা আবৃত্তি করে বা এটার মাধ্যমে থাকে, তাহলে কিন্তু অন্য পথে তারা যাবে না, নেশার পদে তারা যাবে না, মাদকের পদে তারা যাবে না। তা সামাজিক দিক থেকে পছন্দ না করলেও আমার পরিবার আমাকে সাপোর্ট করে, আমাকে লাইক করে, আমাকে অল এভরি সাইড সাপোর্ট দেয়। আমার মেয়ে আমাকে সাপোর্ট দেয়, আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট দেয়। এই জন্য আমি এটাকে সমস্যা মনে করি না, মনে করি যে ওভারকাম করে ফেলেছি আমি, যেহেতু আমার পরিবার আমাকে সাপোর্ট আপনি সেটাকে স্বাচ্ছন্দ্যবোধ মনে মনে করতেছি। আচ্ছা, আপনার এই বাংলাদেশে ব্যাপক সাড়া পেয়েছে কোন বইটি?
আমার সবচেয়ে একটি বই বেশি সাড়া পেয়েছে, আমি তো শিশুদের নিয়ে অনেক কাজ করছি। আমি রংপুর বিভাগে আমি হিউম্যান রাইটসের শিশু তো সেক্রেটারি, মানে মহিলা বিষয়ক সেক্রেটারি। শিশুর হাসি, শিশুর কান্না, শিশুর ডায়পার, শিশুর মৃত্যু, শিশুর বিছানা, এগুলো নিয়ে অনেক লিখেছি। কিন্তু আমার সবচেয়ে বেশি সাড়া পেয়েছে এগুলোর চাইতে একটি বই সাড়া পেয়েছে হচ্ছে ছন্দে আল কোরআন। আমার ছন্দে কোরআন, আমি নিজেও ইসলাম ধর্ম নিয়ে মাস্টার্স করেছি। তা আমাদের পবিত্র কোরআনে 114টি সূরা আছে এবং 6666টি আয়াত রয়েছে। সেটি আমি রাইমসের মতো করে একটি বই লিখেছি, বইটির নাম ছন্দে আল কোরআন। এই বইটি ব্যাপক সাড়া দিয়েছে, মানে যারা কোরআনের ব্যাখ্যা জানে না বা তাফসির জানে না, ব্যাখ্যাগুলো করতে জানে না, তারা এই আমার ক্ষুদ্র বইটি পেরে মানে কোরআন শরীফের অনেক তাফসির বা ব্যাখ্যাগুলো বুঝতে পারবেন আমি মনে করি। এটা বেশ সাড়া জেগেছে। আর শিশুদের মধ্যে মিষ্টি ছড়া 2 আপনারা দেখেছেন, এটা স্কুলের টেক্সট বুক হিসাবে স্থান পেয়েছে। এটি 14টি ছড়া আছে শিশুদের। আর শিশুদের ছড়ার বই কিন্তু খুব ছোট ছোট রাইমসের মতো করে হতে হয়, কারণ ওদের বুদ্ধি ঋত্য অনুযায়ী 4 লাইন করে 8 লাইন করে ছড়া হতে হয়। এই বইটি বেশ সাড়া জেগেছে। মিষ্টি ছড়া 2 এবং ছন্দে আল কোরআন, আমার 11টি বইয়ের মধ্যে এই দুটি বই বেশি মানে ফেমাস, মানে দর্শক সমাদৃত হয়েছে। থ্যাংক ইউ। আপনি রংপুর শহরে বিভিন্ন জায়গায় সামাজিক উদ্যোক্তামূলক কাজ করেছেন, তার মধ্যে সুনামধন্য কয়েকটি কাজ করেছেন, যেভাবে একটা মাদ্রাসায় আপনি দান করেছেন, তারপরে আপনি মহিলাদের উদ্যোক্তা হিসাবে বিভিন্নভাবে কাজ করেছেন, এই বিষয়ে কিছু বলতেন। হ্যাঁ, আমি যেহেতু ইসলাম ধর্ম নিয়ে লেখাপড়া করছি, তা ইসলামের কোনো কিছু হলে আমার খুব ভালো লাগে। কিন্তু সেটা কোনো চাঁদাবাজি করে বা লুট করে বা ইয়ে করে না। আমি আমার যেটুকু সমর্থ অনুযায়ী, যেমন সেদিন আমাকে প্রধান অতিথি করেছিল নূরপুর কওমি মাদ্রাসায়, সেখানে আমি 16,500 টাকার মানে অনেক চেয়ার টেবিল কিনেছে, আমি সেখানে 10,500 টাকা দিয়েছি। মানে তারা যে চেয়ার টেবিল, ছোট ছোট বাচ্চারা ওরা মাটিতে বসে লেখাপড়া করছে, আমার দেখে খুব নারীদের জন্য, নারীদের উদ্যোক্তার জন্য কি কি কাজ করছেন? নারীদের ইয়েদের জন্য আমার খুব ভালো লাগে, যারা প্রতিবন্ধী আছে, এরা কিন্তু সমাজের বোঝা নয়। একটা প্রতিবন্ধী শিশুকে যদি আপনি শিক্ষা দেন, তাকে সেলাই শিক্ষা দেন, তাকে মনে করেন কোনো ঘরের কাজকর্ম দেন, বা হাত দিয়ে লেখাপড়া শেখান বা হাত আঁকা দেন, তারা কিন্তু সেলাই ফেরায় অনেক বিখ্যাত কাজ করতে পারে। তাদেরকে আমি অনেক সময় সেলাই ফেরায় কাজ শিক্ষা করার জন্য আমি হাতে হাতে নিয়ে ট্রেনিং দিই তাদেরকে। আপনি তো বিগত অনেক গান গেয়েছেন, আপনার এই গানের ভিতরে আপনার কোন গানটি বেশি আপনাকে গাইতে বেশি পছন্দ বোধ করেন? আমার কিছুক্ষণ আগেই আপনার ইয়েতে আমি গানটি ভিডিও করলাম, এসো গে বৈশাখ রৌদ্র দগ্ধে নতুন সজীবতা নিয়ে, জীবনের জয় গান গিয়ে যাবো আজ মোরা প্রকৃতির নতুন ধরনীতে। এই গানটি আমার লেখা, আমার সুর। আমি বাংলাদেশ টেলিভিশনে গীতিকার হয়েছি এই গানগুলো দিয়ে। এই গানটি আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ এবং বড় গান বলে আমার কাছে মনে হয়। দর্শক কি বলবে সেটা না, আমার কাছে মনে হয় এবং আমার লাইফ পার্টনার মনে করে এটা। আমার গানটি খুব ভালো লাগে। আপনার ছোটবেলায় কোনো স্মৃতি মনে আছে কি? হ্যাঁ, ছোটবেলাতে অনেক স্মৃতি মনে আছে। স্কুল লাইফে মানে আমরা চুরি করে ইয়ে পারতাম, আম পারতাম। আম পারতে গিয়ে একবার হঠাৎ করে গাছ থেকে পড়ে গেছি। আমালা তো ধরে ফেলেছে যে এই আম কে নিল। আসলে আমরা সবাই মজা করে সে আমগুলো খেয়েছি। এটা একটা দারুণ ব্যাপার, মানে আম গাছ থেকে পেরে খেয়েছি। এটা একটা দারুণ ইন্টারেস্টিং, মানে শিশুকালের একটা স্মৃতি। আজকে শুভ নববর্ষ 1432-এ এই বিষয়ে কিছু বলতেন। আসলে নববর্ষ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি সজীবতা। কারণ নববর্ষ একটা মানুষের জীবনে নতুন আনুক। আগেকার জীবনে তো অনেক মেলা হতো, আমরা মেলায় গিয়ে মানে মাটির হাড়ি, তারপরে খেলনা, মানে নাগরদোলায় চড়তাম। এখন তো শহরে এইসব বেশি নেই। তা আমি চাই যে এই প্রাচীন ঐতিহ্যগুলো আবার বাংলাদেশে ফিরে আসুক, নববর্ষ জেগে উঠুক, নববর্ষ বয়ে আনুক অনাবিল সুখ শান্তি। যে সংস্কৃতিগুলো আমাদের বর্তমান আধুনিকতার ছয় আমাদের এগুলো উঠে যাচ্ছে বলা চলে। হ্যাঁ, যেমন নাগরদোলা কিন্তু আমার মেয়েরা চেনে না, বেবিরা তারা দেখেনি। আসলে আমরা ছোটবেলায় নাগরদোলায় চড়েছি, এটা খুব ভালো লাগে। তারপরে আবার বায়োস্কোপ দেখেছি একটা ফুটা দিয়ে, তারপরে মুড়ি মাওয়া খেয়েছি, মাটির হাঁড়ি কিনেছি। এইসব কিন্তু আমাদের নাই দই। কিন্তু আমি চাই যে প্রাচীন ঐতিহ্যগুলো আবার বাংলাদেশের ঘরে ঘরে আমাদের ফিরে আসুক। আমি এই চাচ্ছি, আপনার সাংবাদিকতায় জানাতে চাচ্ছি যে আপনারা এগুলো তুলে ধরে দেশ এবং জাতির কল্যাণে আপনারা আবার নতুন পুরাতন সংস্কৃতিগুলিকে নতুনভাবে জাগ্রত করে তুলুন, আমার এই কামনা। দৈনিক আমার সময়ের পক্ষ থেকে আমি
ম্যাডামের সাক্ষাৎকার নিলাম। আমাদের হচ্ছে এই যে শুভ নববর্ষের যে আমাদের যে পুরনো জি, জি। ঐতিহ্য যে সংস্কৃতিগুলো ছিল সেগুলো বর্তমান আধুনিকতার ছোঁয়া হিসাবে শুধু পান্তা আর ইলিশ মাছের ছায়া দিয়ে চলে যাচ্ছে, কিন্তু পুরনো ঘটনাগুলো আমাদের নাই। জানতে যেমন বছরে হালকাতা ছিল, তারপরে বিভিন্ন ধরনের শীতল পাটি, বিভিন্ন ধরনের সংস্কৃতির যে চর্চাগুলো ছিল সেগুলো নাই। তাই এই বিষয় নিয়ে আজকে আমি আমার ম্যাডামের সাথে সাক্ষাৎকার নিয়ে আমি এখানে সাক্ষাৎকার শেষ করলাম। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। নববর্ষের বয়ানুক অনাবিল সুখ শান্তি সজীবতা, যাত্রা হোক শুভ, শুভ নববর্ষ। ধন্যবাদ।